ডক্টর ইউনূস সরকারের অগ্রযাত্রা ঠেকাতে বিএনপি একদম নিচে নেমে গেছে। মানুষ যতটা নিচে নামতে পারে ততটা নিচে নামছে। এখন বাকি আছে হরতাল অবরোধ করা। এখন এটা তো জনগণের পেটানের ভয় তো করতে পারবে না, হরতাল অবরোধ একদম ভরে দিবে। কিন্তু ষড়যন্ত্র বলতে যা বোঝা যায়, যেটা জনগণ যাতে না বোঝে, এটা সবই করছে। এমনকি বাংলাদেশের অগ্রযাত্রা, সরকার অগ্রযাত্রা ঠেকানোর থিওরি বাজারে ছাড়ার চেষ্টা করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল এবং হিউজ অ্যাচিভমেন্ট। স্বাধীন বাংলাদেশ এই স্বল্প সময়ের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট পায়নি। বাংলাদেশের চিত্রই বদলে যাবে এবং আরো আসবে। তো এই জায়গাটায় বিএনপি এসে কি করলো, তারা কয়েকটা কাজ করে কঠিন ধরা খেলো, রাম ধরা খেলো। প্রথমে আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি হয়তো বা বাণিজ্য মন্ত্রী হবেন ভবিষ্যতে, তার মাধ্যমে তারেক রহমান থিওরি দেয়ালেন যে নির্বাচিত সরকারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা, এর মানে অনির্বাচিত সরকার, এর মানে কি এই ডক্টর ইউনূস অনির্বাচিত সরকার, এর উপর আস্থা রাখেন না। বিশ্ববাসীকে বা ইনভেস্টরদের এই বার্তায় দেওয়ার চেষ্টা করেছে যে নির্বাচিত সরকারের উপর আসলে তখন ইনভেস্ট করবেন, এখন করবেন না। এবং বিএনপির কেউ খোলামেলা বলেছে যে এই ইনভেস্টমেন্ট আনা বা এগুলো এই সরকারের কাজ না, এটা নির্বাচিত সরকারের কাজ। আপনি চিন্তা করেন, এই সরকারের উপর আস্থা রেখে মানুষ ইনভেস্ট করতে চাচ্ছে, বিদেশের কোম্পানি ইনভেস্ট করতে যাচ্ছে, আর বিএনপি বলছে যে না, নির্বাচিত সরকারের উপরেই আস্থা, মানে অনির্বাচিত সরকারের উপর ইনভেস্ট করা ঠিক না, এই বার্তাটা দেওয়া হয়েছে ওই কথার মাধ্যমে। কিন্তু সরকার বা পিনাকি ভট্টাচার্য বা জনগণ বিএনপিকে কঠিন জবাব দিয়েছে। একটা বিষয় তো আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূসের অগ্রযাত্রা ঠেকাতে অল্টারনেটিভ প্রপোজাল বা অল্টারনেটিভ প্রতিশ্রুতি, হাইপোথিসিস নিয়ে এসেছিল বিএনপি। এটা কিছু করার নেই, মানে ডক্টর ইউনূসের চাইতে নিজেদেরকে একটু বড় করে দেখাতে হবে, নইলে খাওয়া থাকে না। তারা নাকি প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। মানে এখন তো মানুষের মধ্যে হাসাহাসি আর হাসাহাসি যে 1 কোটি কর্মসংস্থান। আরে বাংলাদেশে বেকারই হচ্ছে 23 লাখ থেকে 26 লাখ, আর সেখানে আপনি 1 কোটি কর্মসংস্থান, কবর থেকে মানুষকে উঠিয়ে তারপর চাকরি দিবেন নাকি? না, ওই টেম্পো স্ট্যান্ডার্ড ইজারাদার, ওটাও একটা চাকরি। কোনটা? চাঁদাবাজি, এটাও একটা চাকরি। এগুলো ধরলে 1 কোটি হতে পারে। যাই হোক, প্রত্যেক দিন প্রায় 2000 লোককে চাকরি দিবে। তো এগুলো বলে তো জনগণের কাছে ভালোই ধলাই খেয়েছে যে এইসব বাটপারি, এইসব ধান্দাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়েন। অবাস্তব কথাবার্তা, যেখানে বেকার হচ্ছে 23 থেকে 26 লাখ, আপনি কর্মসংস্থান সৃষ্টি করবেন তাও 18 মাসে, আর বাকি 4 বছর কি আঙ্গুল চুষবেন? মানে কি মিথ্যা কথা ধরা পড়ে, সবাই ধরিয়ে দিয়েছে। এরপরে এই যে পিনাকি ভট্টাচার্য চমৎকার জবাব দিয়েছেন তার ভিডিওতে, যে নির্বাচিত সরকারের উপর ইনভেস্টরদের আস্থা নাকি। তিনি অনেক উদাহরণ দিয়েছেন, বাংলাদেশের ইতিহাস বা পৃথিবীর অনেক দেশের ইতিহাস টেনেছেন যে নির্বাচিত অনির্বাচিত সরকার দেখে ইনভেস্টররা ইনভেস্ট করে না। বাংলাদেশে 111-এর সময় হিউজ ইনভেস্টমেন্ট এসেছে, 111-এর সময়। আর ডক্টর ইউনূস তো বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সরকার, 111-এর মতো নিকৃষ্ট কিছু না। পৃথিবীর অনেক দেশ নির্বাচিত সরকার নেই, সেখানে ইনভেস্টমেন্টের বন্যা। পিনাকি ভট্টাচার্য ইকোনমিক্সের থিওরি থেকে স্পষ্ট দেখিয়েছেন যে আসলে ইনভেস্টররা ইনভেস্ট করে মূলত পরিবেশ দেখে। এক কথায় যদি আমি বলি সহজে, যে আপনি ব্যবসা করবেন, যদি আপনি নিরাপদে ব্যবসা করতে পারেন, আপনার লাভের সম্ভাবনা থাকে, ঝুঁকি না থাকে, ওইখানে আপনি ইনভেস্ট করবেন। তাতে নির্বাচিত না অনির্বাচিত, মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি, এটা দেখে না। আপনার দরকার নিরাপদে ব্যবসা করে লাভ করা। অতএব ব্যবসার জন্য যদি অনুকূল পরিবেশ থাকে সব দিক মিলিয়ে, ওইখানে আপনি ইনভেস্ট করবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তো পিনাকি ভট্টাচার্যের এই থিওরি যে সঠিক, এটা তো সাধারণ মানুষ সহজেই বুঝে গেছে। আর এটা আপনি একটু কমন সেন্স খাটালেই তো বুঝতে পারি যে আপনি কোথায় ইনভেস্ট করবেন, যেখানে আপনার লাভ হবে। তা সেখানে কে ক্ষমতা, কি এগুলো হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান এইড বা বিভিন্ন এইড আছে, বিভিন্ন অ্যাসিস্ট্যান্স আছে, এগুলো পছন্দের সরকারকে অনেকে দেয়, নইলে দেয় না, এগুলো। কিন্তু ব্যবসা বাণিজ্য ভাই এগুলোর উপর চলে না। এবং এই বিএনপির ওই যুক্তির সপক্ষে কোনো প্রমাণ নেই, কোথাও এরকম ঘটে না যে কে সরকার ক্ষমতা। এগুলো নিরাপদ পরিবেশই হচ্ছে ইনভেস্টমেন্টের মূল শর্ত। তো দর্শক, কাজের মাধ্যমেও সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে। দেখেন, এবারে সম্মেলনে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে আশিক চৌধুরী। বিএনপি এই নির্বাচিত সরকারের উপর আস্থা, নির্বাচিত সরকার কই গেল? 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব।
তো এই যে অনির্বাচিত সরকার, এটা আমরা বলি না, বিএনপির পাশে অনির্বাচিত সরকারের কাছে বা সরকারের উপর আস্থা রেখে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এখন বিএনপি কই গেল? আমির খসরু মাহমুদ চৌধুরী এখন কই? আর পিনাকির জবাব দেন পারলে যে নির্বাচিত সরকার এটা তাদেরকে দেখে এইসব ফালতু কথা আপনি কোথায় পেয়েছেন? বরং নির্বাচিত সরকারকে আরো ভয় পায়, কারণ নির্বাচিত সরকার কমিশন বাণিজ্য করে, এরা দুর্নীতি করে, এগুলো লুটপাটের একটা প্রজেক্ট হয়। হাসিনার আমলে আমরা দেখেছি না? শতসম্মত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি আরো বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে আছে বলে জানান বিডা চেয়ারম্যান। অতএব ওই নির্বাচিত সরকারের থিওরি, নির্বাচনের বড়ি পৃথিবীর কেউ খায় না, বিনিয়োগকারীরা ওগুলো চারানার দাম দেয় না। তারা দেখছে যে ডক্টর ইউনূস আছে, এখানে বিনিয়োগের সুযোগ আছে, তারা বিনিয়োগ করতে আসে। সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা, অল্প টাকা, ১.৫ কোটি টাকা। আর হাসিনা যদি হতো আর বিএনপি যদি হতো, ওইরকম একটা সম্মেলন করতে ৪০০ কোটি টাকা মেরে যেত। আর মাত্র ১.৫ কোটি টাকা, ১.৫ কোটি টাকা এখন কোনো টাকাই না। ওটা কয়েকজন মানুষ একটা 5 স্টার হোটেলে বসলে ১.৫ কোটি টাকা বিল হয় অনেক ক্ষেত্রে, ছোট একটা অনুষ্ঠান করলে। ইটস ভেরি সিম্পল। আর অথচ বাংলাদেশ কাঁপানো, বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব প্রোগ্রাম করেছেন মাত্র ১.৫ কোটি টাকায়। আপনি চিন্তা করেছেন কত ভালো সরকার? এরকম সরকার বাংলাদেশে কখনো আসেনি। আমরা দোয়া করি ভবিষ্যতে যেন আসে। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তাদের ব্যয় প্রায় ৩.৫ কোটি টাকা, মানে সরকারের ব্যয় তো সামান্য। সব মিলিয়ে ৪ দিনের এই সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এটা কিছুই না, ৪ দিনের সম্মেলনে ৫ কোটি টাকা কিছু নেই। ৫ কোটি টাকা ওটা তো আওয়ামী লীগের স্যাঁচড়ার লোকজনের ভাগ বাটোয়ারার অংশ হতো সামান্য, এটা কিচ্ছু না। নাম এই সম্মেলন করবে, এই টাইম ডেট ঠিক করতে ওদের ৫ কোটি টাকা চলে যেত। আশিক চৌধুরী বলেন, খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসেই বিনিয়োগ ঘোষণা দিয়ে দিবেন, বিষয়টা কিন্তু এমন নয়। তো এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সত্য কথা বলছেন, দেখেন, কোনো ছলচাতুরি প্রতারণা কিচ্ছু না, একদম সত্য কথা। এর মানে হাসিনার আমলের ধারাবাহিকতাও আছে এখানে। সামিটে খরচ বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না। সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান জানান ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে, মানে যেগুলো ইনএফেক্টিভ। এছাড়া ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্য জানান তিনি। এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগকারীদের পাশাপাশি এবার ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন। সংখ্যার দিক থেকে এটা বিদেশি বিনিয়োগের অংশগ্রহণ ৫৮%। আচ্ছা, এখন কোথায় নির্বাচিত সরকারের থিওরি? আমির খসরু মাহমুদ চৌধুরী কোথায়? কি দেখলেন আপনি?